নমস্কার, আমি তন্নিপ্রিয়া। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে কালীপুজো, দেওয়ালি, ছট পুজোয় বাজির উপর নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের। প্রতিষেধকের অপেক্ষায়, করোনা সংক্রমণ এড়াতে সাবধানতাই জরুরি। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের সঙ্গে বাইডেনের জোর লড়াইয়ের পরে জয় হল বাইডেনের। কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 85তম জন্মদিনে তাঁর দীর্ঘ জীবন কামনা করি ব্রততী পরম্পরার পক্ষ থেকে। খোলা মাঠে ছবির প্রিমিয়ার, গ্রামীণ প্রযোজনায় দুধ পিঠের গাছ ছবির অনন্য নজির। আইপিএল ফাইনালে মুম্বাইয়ের মুখোমুখি হবে কোন দল, জানা যাবে আজ। রাজস্থান, ওড়িশার পর এবার এই রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে নির্দেশ দিলেন, কালীপুজো, দেওয়ালি বা ছট পুজোয় কোনো ধরনের বাজি পোড়ানো যাবে না। করোনার থাবার সঙ্গে সঙ্গে বাজির দূষণ, এ পুরো গোদের উপর বিস্ফোরা। চিকিৎসকদের মতে কালীপুজোর সময় বাতাসে ভাসমান ধূলিকণা বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ থাকে বেশ বেশি। তার সঙ্গে বাজি থেকে নির্গত বালি, ধুলো, সিলিকন সিওপিডি বা হাঁপানি রোগীদের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। করোনা বিশেষজ্ঞদের মতে কোভিড মূলত শ্বাসতন্ত্রের অসুখ। ফুসফুসে রক্তবাহী নালীতে রক্ত জমাট বেঁধে সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি পোস্ট কোভিড ফাইব্রোসিসও রয়েছে। এ ধরনের রোগীরা কোভিড থেকে সুস্থ হলেও দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন। তাই বাজি এদের কাছে বিষের নামান্তর। শব্দবাজি এবং যে অন্য বাজি যেগুলো, সেগুলোর থেকে যে ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়াটা যদি লাংসে গিয়ে ঢোকে, ডেফিনেটলি যাদের লাংস এফেক্টেড হয়েছে এবং যাদের লাং কম্প্রোমাইজড, তাদের পক্ষে এটা একটা ডিফিকাল্ট সময় হবে। কারণ যাদের অ্যাজমা আছে কিংবা সিওপিডি আছে, যাদের লাংয়ের অন্য কন্ডিশনস আছে, প্রবলেমস আছে, তাদের আমরা বলি যে দিওয়ালির সময় সাবধানে থাকুন। এই বছর ডেফিনেটলি সেই সাবধানতাটা আরও এসকালেট করতে হবে, কারণ ওই ধোঁয়াগুলো কোনো মতে যদি এই যাদের কম্প্রোমাইজ লাংস আছে, ফুসফুসে যাদের প্রবলেম আছে, সেই ধোঁয়াগুলো যদি তারা ইনহেল করেন, ডেফিনেটলি প্রবলেমটা আরও বাড়বে। তবে মহামান্য আদালতের রায় কতটা পালন করা হলো সেদিকেই তাকিয়ে পরিবেশ কর্মীদের একাংশ। সাম্য কারফা, ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ, কলকাতা। কোভিডের মারণ ক্ষমতা কমলেও সংক্রমণ ছড়াচ্ছে। পৃথিবীর অনেক দেশে সেকেন্ড ওয়েভ দেখা দিয়েছে, টিকা বেরোয়নি। এদিকে আবার শীত পড়তে শুরু করেছে। শুধু তো করোনা নয়, এই সিজন চেঞ্জের সময় জ্বরজারি, এমনকি ডেঙ্গুর প্রকোপ বাড়ে। অন্যান্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে করোনা মারাত্মক হয়ে দেখা দিচ্ছে। এই নিয়ে আমাদের একটি রিপোর্ট। ভারতের স্বাস্থ্য মন্ত্রকের ঘোষণা অনুযায়ী প্রতি 5 জনের মধ্যে একজনের কোভিড সংক্রমণের পাশাপাশি কোমরবিডিটি আছে। শতকরাতে যা 17.9%। এনসিবিআই জার্নালে জয়পুরের হাসপাতালে রাশিভিত্তিক পর্যবেক্ষণের তথ্য দ্বারা জানা যায় 39.7% ডায়াবেটিস ও 16.4% সিওপিডি এবং 13.7% ক্রনিক কিডনি রোগে আক্রান্ত মানুষের কোমরবিডিটি হয়েছে। এই সকল ক্রনিক রোগে আক্রান্ত মানুষ কোভিড সংক্রমণ এড়াতে সচেতন হয়েছেন, তবে তাদের পরিষেবাগুলি পেতে বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, যা জানা গেল 2 জন মানুষের বক্তব্যের মাধ্যমে। আমরা যাতায়াতের খুব অসুবিধা হয় আমাদের, আমরা বাসে ট্রাভেল করতে পারি না, তো আলাদা করে আমাদের অ্যাম্বুলেন্সে করে যেতে হলে অনেক টাকা ভাড়া চায়, সেখানে আমাদের দিতে খুব অসুবিধা হয়। তো আমাদের যারা ডায়ালিসিস পেশেন্ট আছে তাদের কিছু কিছু অসুবিধা হয়ে থাকে, যেগুলো আমাদের ফেস করতে হয়। আমরা ডাক্তার পাই না, যেহেতু ওপিডিগুলো বন্ধ হসপিটালে, তো কাজেই আমরা একটা দুশ্চিন্তার মধ্যে সবসময় থাকি যে আমাদের কি হবে। এই করোনার পরিস্থিতিতে প্রধান সমস্যা হয়ে যাচ্ছে যেটা হচ্ছে ব্লাডের যোগানটা, যেটা সরকারি সংস্থা থেকে আমরা ব্লাডটা পেতাম, সেখানে পাওয়া যাচ্ছে না। আর বর্তমানে যেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনটা করতে আগে যে সরকারি সংস্থা থেকে করতাম, সেটাও করতে পারছি না, যেটা করতে হচ্ছে বাইরের প্রাইভেট সংস্থা থেকে, যেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে খুবই ব্যয়সাপেক্ষ। করোনার পাশাপাশি অপর একটি মারাত্মক সংক্রমণ ডেঙ্গু জ্বর মানুষের আরও বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বেহালা শখের বাজারের বাসিন্দারা তেমনটাই জানালেন। 126 নম্বর ওয়ার্ড থেকে বলছি, সঞ্চিতা চৌধুরী। যদিও আমরা সবাই এখন করোনা নিয়ে খুবই চিন্তিত এবং বিধ্বস্ত, তবুও এই মুহূর্তে আমাদের এখানে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর। এবং 100 স্কোয়ার মিটারও হয়নি, এই খুব ছোট্ট জায়গার মধ্যে আমাদের এই ওয়ার্ডে 4 জন এখন ডেঙ্গু পজিটিভ।
তো সুতরাং কি মারাত্মক অবস্থায় আমরা রয়েছি আপনারা সবাই বুঝতে পারছেন। আমার এখানে আমার ভাই ডেঙ্গু আক্রান্ত ছিল, হসপিটালাইজড হয়েছিল 8ম দিন, 5 দিন পরে ছাড়া পেয়েছে। গতকাল থেকে আমার ওয়াইফ ডেঙ্গু পজিটিভ, এখানে ইন্দ্র পাল ডেঙ্গু পজিটিভ, বাসু নাগ ইন্দ্র পজিটিভ। করোনার চিকিৎসার পরিষেবার তৎপরতার মতো কোমরবিডিটির সমস্যা ও সংকটগুলি নিবারণের জন্য সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য সংগঠনগুলির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সুপরিকল্পিত বন্দোবস্ত গ্রহণ করা হয়নি, ফলে স্বভাবতই স্বাস্থ্য ব্যবস্থার একটি দুর্বলতার ছবি প্রকাশ পাচ্ছে। রিপোর্টিংয়ে অভিজিৎ অধিকারী, ব্রততী পরম্পরা, ডিজিটাল নিউজ। ছোট্ট এঞ্জেলদের খেয়াল রাখতে হাজির JL মরিসনসের বেবি ড্রিমস ডিসইনফেক্টেন্ট স্প্রে। এক স্প্রেতেই দূর হবে 99.9% জীবাণু, আর আপনার বাচ্চা থাকবে সুরক্ষিত। আপনার সুরক্ষার জন্য এবার এলো JL মরিসনসের জার্ম কিল স্প্রে। এদের অ্যালোভেরার গুণে আপনার স্কিন থাকবে সদা হাস্যময়। JL মরিসন, আপনাদের সুরক্ষা আমাদের কর্তব্য। 70 বছর আগেও ছিল, এখনো আছে আয়ুর্বেদিক মশলায় ভরপুর মুখরোচক চানাচুর। সবার ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক। করোনা সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে বাড়ল ভোটের উত্তেজনা। একেই বোধহয় বলে কাঁটে কি টাক্কর। জানুয়ারিতে আমেরিকার নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন, তবে ভারতীয় আমেরিকানরা কমলা হ্যারিসকে দেখতে চান ভাইস প্রেসিডেন্ট পদে। ভারতীয়রা আরও খুশি আমেরিকান কংগ্রেসে একাধিক ভারতীয় বংশোদ্ভূত নির্বাচনে জিতে স্থান পাওয়ায়। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, রোনাল্ড রিগান, বিল ক্লিন্টনের সঙ্গে এবার যুক্ত হল জো বাইডেনের নাম। এই 4 জন হলেন এমন সব মার্কিন প্রেসিডেন্ট যারা মসনদে থাকা প্রেসিডেন্টদের দ্বিতীয়বার নির্বাচিত হতে দেননি। জো বাইডেনের এই যাত্রাপথে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত সেনেট এবং হাউসের ডেমোক্র্যাট প্রার্থীরা। এই প্রার্থীদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অবশ্যই হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তথা জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। পুরো নাম কমলা দেবী হ্যারিস। তার বাবা জামাইকান ও মা ভারতীয়, নাম শ্যামলা গোপালন হ্যারিস। 1958 সালে শ্যামলা গোপালন মাত্র 19 বছর বয়সে পড়াশোনার সূত্রে চলে আসেন মার্কিন মুলুকে। ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন কমলা হ্যারিস। তার আগে ছিলেন স্যান ফ্রান্সিসকোয় কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। নির্বাচনে জেতার ফলে কমলা হ্যারিস হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে বসা প্রথম মহিলা। একই সঙ্গে তিনি হলেন প্রথম ভারতীয় মার্কিন ও আফ্রো মার্কিন যিনি দেশের ভাইস প্রেসিডেন্ট হলেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জোহরান মামদানি। জোহরান হলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার মীরা নায়ারের ছেলে। 29 বছর বয়সী জোহরান নিউ ইয়র্কের 36তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে জয় পেয়েছেন। রাজনীতির পাশাপাশি হিপহপ গানের জন্য মিস্টার কার্ডামাম হিসেবে প্রসিদ্ধ জোহরান। জোহরান ছাড়াও এবার ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাটিক কংগ্রেস প্রার্থী সুব্রমণিয়াম রাজা কৃষ্ণমূর্তি ইলিনয় থেকে এবং কংগ্রেস সদস্যা প্রমীলা জয়পাল ওয়াশিংটন থেকে তৃতীয়বারের জন্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হয়েছেন। পূজা পাল চৌধুরী, ব্রততী পরম্পরা, ডিজিটাল নিউজ, টেক্সাস, USA। মনোসিজ একটি অতুলনীয় মানসিক সুস্থতার প্রাণকেন্দ্র যা প্রতিটি ব্যক্তির প্রয়োজনীয়তা সরবরাহ করে। শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্ক মানুষের মানসিক বিকাশের পরিচর্যা ও মূল্যায়ন করা আমাদের কর্তব্য। আমাদের অফারের মধ্যে রয়েছে অনলাইন মনোচিকিৎসা, ফোনের মাধ্যমে মানসিক সুস্থতা, দলগত মনোচিকিৎসা, প্রশিক্ষণ ও অনুশীলন করার সুবিধা। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডায়াল করুন 9830821829। ব্রততী পরম্পরার সমস্ত শাখায় অনলাইনে নিয়মিত আবৃত্তি প্রশিক্ষণ চলছে এবং চলছে ভর্তিও। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে অথবা আমাদের ওয়েবসাইট www.brototiporompora.in এ। কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 85তম জন্মদিন পালিত হল 2রা নভেম্বর। সাত্ত্বিক জীবনযাপনের ছাপ তাঁর সাহিত্যের প্রতিটি পাতায়। 6-এর দশকে আবির্ভাবের সঙ্গে সঙ্গেই পাঠকদের পরিচয় ঘটল একটি অন্য মাত্রার লেখনীর সঙ্গে। প্রতিটি চরিত্রই চেনা। বড়দের গল্প উপন্যাস থেকে ছোটদের জন্য রচনা, সব নির্মাণেই ফুটে ওঠে মানবিক হৃদয়। গভীর অনুভূতির এক ইতিবাচক জীবনের ইঙ্গিত দেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সৎ সাহিত্য। জন্মদিন তো একটা এমন কোনো জিনিস নয় যেটা সেলিব্রেট করতে হবে বা জন্মদিনে খুব আনন্দ করতে হবে।
জন্মদিনের সঙ্গে তো বয়স বাড়ারও একটা সম্পর্ক আছে, সে তো মানুষের খুব পছন্দের জিনিস নয়। কেননা আমার জন্মদিন কোনোদিনই সেভাবে পালিত হতো না। যখন মার কাছে থাকতাম তখন হতো, মা একটু পায়েস টায়েস করে খাওয়াতেন, একটা জামা কিনে দিলেন বা একটা গেঞ্জি কিনে দিলেন। তখন আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, দামি উপহার পাওয়ার কোনো আমাদের অভ্যাস নেই। তবে এটা ঠিকই যে মা যেটুকু করতেন সেটুকুই ছিল আমার জন্মদিনের পাওনা বা আনন্দের ব্যাপার। যখন আমি সংসারী হলাম, আমার ছেলে মেয়ে একটু বড় হলো, তখন তারা আমার জন্মদিন পালন করার জন্য একটা খুব উদ্যোগ নিয়েছিল। তবে সেটাও আমি খুব বড় করে কখনোই পালন করতে দিইনি। কিন্তু এবছরে আমি পাঠকদের কাছ থেকে প্রচুর শুভেচ্ছা পেয়েছি, যেটা আমি অন্যান্য বছর কখনো পাইনি। এবছরই সবচেয়ে সর্বাধিক পেয়েছি। তো সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, বিশেষ করে বয়স হয়েছে বলে বোধহয় আরও বেশি তারা আমাকে এই সম্মাননাটা জানিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার বাড়িতে জন্মদিন পালিত হয় সাদামাটাভাবে, ওই একটু পায়েস টায়েস রান্না করা হয়, ঠাকুরকে ভোগ দেওয়া হয়, আমরা তার প্রসাদ গ্রহণ করি, এইরকমভাবেই হয় আর কি। নিউ নরমালে নানা ক্ষেত্রেই নতুন নতুন পদক্ষেপ দেখা যাচ্ছে। বিনোদন মাধ্যমও পিছিয়ে নেই। স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে সিনেমা হলগুলি খোলা হয়েছে, আবার কোথাও খোলা মাঠে সিনেমার প্রিমিয়ার অনন্য নজির তৈরি করেছে। বায়োস্কোপের কথা মনে পড়ে, কিংবা গড়ের মাঠে সিনেমা তাঁবু? হ্যাঁ, এবার পুরনো দিনের সেই চল এখন ফিরে এলো নিউ নরমালের এই পরিস্থিতিতে। নদিয়ার আড়ংঘাটাতে গত 20 অক্টোবর 2020 খোলা মাঠে সাধারণ মফস্বল মানুষের মধ্যে মুক্তি পেয়েছে দুধপিঠের গাছ ছবিটি। অন্যদিকে ছবিটি 930 জন সাধারণ গ্রামবাসী মানুষ এবং 196 জন দেশ বিদেশের মানুষের অর্থ তহবিলে নির্মিত। এই ছবি সম্পর্কে কিছু কথা বললেন পরিচালক শ্রী উজ্জ্বল বসু। এই যে গ্রামীণ এত মানুষ একসাথে একটা ছবির সাথে যুক্ত হয়ে গেল, তা সেখানে কোথাও না তারা দর্শকও হয়ে গেল। আমাদের তো সব থেকে বড় ক্রাইসিস হচ্ছে দর্শক, যার জন্য দেখবেন আমরা একটা কাল্পনিক ডিভাইডেশন তৈরি করে রেখেছি যে এরা হচ্ছে শহুরে দর্শক, এটা গ্রাম। যদি গ্রামীণ মানুষগুলোকে ভালো ছবি দেখানোর অভ্যাসটা থাকতো, অর্থাৎ নিয়মিত তাদের কাছে ছবি পৌঁছাতো, ভালো ছবি, তাহলে কিন্তু তারা ভালো ছবিগুলোকে নিতে পারতো, দেখতে পারতো। সেই অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় এই ছবিটা দিয়ে কোথাও না কোথাও একটা সেটা তৈরি করার সম্ভাবনা রয়ে গেল। উত্তরবঙ্গে বেড়াতে যাবেন এই পুজোর? আমরা অপেক্ষা করছি আলিপুরদুয়ারের 5 তারা হোটেল জলদাপাড়া ইনে। যোগাযোগ করুন 8584032635 এই নম্বরে, অথবা আমাদের ইমেল করতে পারেন jaldapaраin@gmail.com। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট www.jaldaparain.com। ব্রততী পরম্পরার উদ্যোগে চলছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। পরের সেশনটি শুরু হতে চলেছে আগামী ডিসেম্বর থেকে। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। করোনাকালে 19 সেপ্টেম্বর আবুধাবিতে যে দর্শকবিহীন আইপিএল শুরু হয়েছিল, আগামী মঙ্গলবার 10 নভেম্বর তার চূড়ান্ত লড়াইয়ের প্রতীক্ষায় ক্রিকেট প্রেমীরা। বৃহস্পতিবার দুবাইয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে খেলছে দুরন্ত ফর্মে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের মুখোমুখি হবে কোন দল, সেই দিকেই তাকিয়ে আমরা আজ। মুম্বাইয়ের মুখোমুখি ফাইনাল খেলার লড়াইয়ে আজ দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ আবুধাবিতে। যদিও দিল্লি একমাত্র টিম যারা আগে কোনো সিজনে ফাইনাল ম্যাচ খেলেনি, কিন্তু পারফরমেন্সের হিসেবে এবছরের লিগে দিল্লি দ্বিতীয় এবং হায়দ্রাবাদ তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদ 2016 আইপিএল ট্রফি জিতেছিল। এবছর ফাইনালে মুম্বাইয়ের সাথে কাদের টক্কর হবে দুবাইয়ে, জানার জন্য ক্রিকেট প্রেমীদের অপেক্ষা আর কয়েক ঘন্টার। সৃষ্টি ঘোষ, ব্রততী পরম্পরা, ডিজিটাল নিউজ। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7:30টায়। চোখ রাখুন ব্রততী পরম্পরার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।